সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো যে এই জামাত শিবির, হিজবুত তাহরির, জামাত ইসলামের জঙ্গিরা যে শেখ হাসিনার পতনের জন্য দেশব্যাপী আন্দোলন করেছিল, এই আন্দোলনকে সাকসেসফুল করার জন্য জাতির সামনে তারা বহুবিধ মিথ্যাচার করেছিল। এই মিথ্যাচারের মধ্যে অন্যতম একটি মিথ্যাচার ছিল যে অনেক মানুষ আওয়ামী সরকারের হাতে শহীদ হয়েছে। এখন খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে এরা কেউই শহীদ হয় নাই। অনেক অনেক শহীদরা আস্তে আস্তে ঘরে ফিরছে। এই ধরনের একজন শহীদের বক্তব্য আমি আপনাদের সামনে প্লে করাবো, তারপর আমি মূল আলোচনায় যাব। তাহলে কথা না বাড়িয়ে প্লে করে শোনাই, শুনুন। আল আমিন এবং স্ত্রী কুলসুম ছিলেন সিলেটে। আমরা যখন আন্দোলন শুরু হয়, আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুরিতে আছিলাম। জুরিতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আছিলাম। আমরা একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে, ওর বাড়িতে চলে যায়। এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নাই। 2-3 দিন একটু শুনলেন তো, এরপর থেকে তার স্ত্রীর কোনো যোগাযোগ ছিল না এবং আন্দোলনের সময় সে সিলেটের জুড়িতে ছিল। আচ্ছা শুনুন। আগে এই এক ভাই আমার ফোন দিছিল, তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো। এর আগে আমি কিছুই জানতাম না। মৃত দেখিয়ে মামলাসহ নানা কারণে ভীত হয়ে নিজেই দক্ষিণ সুরমা থানায় হাজির হন আল আমিন। বাদীর ছবি দেখে চিহ্নিত করেন স্ত্রী কুলসুমকে। খোলাসা করেন তাকে আন্দোলনে নিহত দেখানোর পেছনের কারণ। ও আমারে মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমারে মৃত সাজাইয়া যে লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। এখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল। তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপরে একটা প্রেশার আসবে। এই জন্য আমি এখানে আসি। আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি, আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে, এটা সুষ্ঠু বিচার চাইতেছি। জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলার ঘটনায় হতবাক আল আমিনের বাবা। আল আমিনের বাবাও হতবাক, ঠিক আছে। এবং মামলাটা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনাকে শেখ হাসিনাকে এই হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার উপর যে শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে, হ্যাঁ, এরা এইসবগুলোই হচ্ছে ফেক। এদের বোধহয় একজনও মারা যায় নাই, এই ভদ্রলোকের মতো। ওনার বাবাও কিন্তু এই তার ছেলের মরে যাওয়ার বা নিহত হওয়ার ঘটনা শুনে রীতিমতো হতবাক। ঠিক আছে, শুনুন। আমার ছেলে মারা যায়নি, আমার ছেলে জীবিত। এখন তুমি যে এই যে মানুষগুলোর নামে কেস করলে, এটা কি ঠিক করলে? মিথ্যা কেস একটা দিয়ে আমার ছেলেরে হয়রানি করলে। এ বিষয়ে মামলার বাদী কুলসুমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। শেষ খবর পর্যন্ত তিনি নিরাপদ হেফাজতে ছিলেন। পুরো বিষয়টি এখন দেখছে আশুলিয়া থানা পুলিশ। আচ্ছা, এইদিকে না হয়ে গেলাম। ছেলের বাবা বলছেন যে আমার ছেলের না আমার ছেলেকে দিয়ে অর্থাৎ আমার ছেলেকে নিহত সাজিয়ে বা মৃত সাজিয়ে এই মানুষগুলোর উপর যে মানে মিথ্যা মামলা চালানো হয়েছে, অর্থাৎ উনি বোঝাচ্ছেন শেখ হাসিনার উপর যে মিথ্যা মামলা চালানো হয়েছে, এটি গুরুতর গুরুতর অন্যায়। এটি কোনো অবস্থাতেই উচিত না। তাহলে বোঝা গেল যে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত যতটা মামলা করা হয়েছে সবগুলো মামলা ফেক, এবং এই মামলার অনেক নিহত মানুষরা এখনো জীবিত। তো ছেলের বাবা বলেছেন এদের স্বার্থ হাসিল করার জন্য এরা এই কাজটি করেছে। ঠিক আছে। তো এই যে বাংলাদেশের মন্ত্রী, আমলা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে, এর পিছনেও তাদের একটা বিশেষ উদ্দেশ্য আছে। তো বিশেষ উদ্দেশ্য হলো যে এদেরকে হত্যা মামলায় জড়িত করে, হ্যাঁ, এম, এদের পলিটিক্যাল ক্যারিয়ারকে সম্পূর্ণরূপে খতম করে দেওয়া, এটাই উদ্দেশ্য। কিন্তু পুরা জাতি বুঝে গেছে, মানে 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 সমগ্র জাতি বুঝে গেছে যে এটি এটি ফেক। তো এই এই ধরনের হত্যা মামলা থেকে প্রমাণিত হয় যে কোনোটাই আসলে কোনোটাই আসলে আসল না, সবটাই নকল, ফেক। যাদেরকে
নিহত বলে ঘোষণা করা হয়েছে। এরা এদের অনেকেই নিহত না। আমি শুনেছি প্রায় 15 জনের মতো নিহত ব্যক্তি বা শহীদ ব্যক্তিরা ফিরে এসেছে। এরা সবাই জীবিত এবং এই শহীদদের শহীদ করার জন্য অনেক মানুষের উপর মামলা করা হয়েছে। তো ভাই, এই নিহত ব্যক্তি বা নিহত বা শহীদরা যদি ফিরে আসে, তাহলে তো বোঝা যাচ্ছে যে এই আন্দোলনে অনেক মানুষই মারা যায় নাই। যারা মারা যায় নাই তাদেরকে জীবিত থাকা অবস্থায় এরা নিহত বলে ঘোষণা করে পুরা জাতিকে ব্ল্যাকমেইল করেছে। আর এই ব্ল্যাকমেইল করার পিছনে কারণ ছিল তাদের অসৎ উদ্দেশ্যকে হাসিল করা, এবং এটি করতে গিয়ে তারা সাকসেসফুল হয়েছে। এই যে 15 জন শহীদ ফিরে আসলো, তো তারা কি আজরাইলের হাত থেকে তাদেরকে রক্ষা করতে পেরেছিল ওই সময়টাতে? উত্তর হচ্ছে ইয়েস। আর তারা শহীদ হয়ে যদি জান্নাতুল ফেরদাউসে চলে যায়, তাহলে হুরিরা তাদেরকে রিজেক্ট করার কারণে কি তারা বেহেশত থেকে দুনিয়াতে আবার চলে আসলো? মানুষ তো একবারই মারা যায়। মানুষ মারা গেলে কি আবার কবর থেকে জীবিত হয়ে বা জ্যান্ত হয়ে ফিরে আসে? এটা কি সম্ভব? আমাকে বলুন তো দেখি। তাহলে এই যে 15 জন শহীদ আবার জীবিত হয়ে ফিরে আসলো, তারা যদি সত্যিকার অর্থে মারা যায়, তাহলে তো তারা ফিরে আসার প্রশ্নই উঠে না। এখন ফিরে আসতে পারে শুধুমাত্র একটি মাত্র ক্ষেত্রে, যদি বেহেশতের হুরিরা তাদেরকে বলে যে তোমরা শহীদ হয়েছ আমাদেরকে বেহেশতে এসে লাগানোর জন্য, তোমরা ফেক শহীদ, আমাদেরকে লাত্তি উষ্টা মেরে আবার দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এরকম যদি হয় তাহলে ঠিক আছে, না হলে তো আর কোনো উপায় নেই। আর এইভাবেও সম্ভব না। এটা কি, আপনারা কি বিষয়টার ভয়াবহতা কি আপনারা বুঝতে পারছেন? আমি এটি থেকে এটি আলামিনের এই কেস থেকে আমি এটি প্রমাণ করতে চাচ্ছি যে আরো যারা আলামিনরা নিহত বলে ঘোষিত হয়েছে, এরা কেউই নিহত না। এখানে তো আলামিনের বউ মানে টাকা পয়সা অর্জনের জন্য তাকে মানে নিহত দেখিয়ে মামলা করেছিল, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছিল। ঠিক আছে, টাকা পয়সা খেয়ে এটা মামলা করেছিল। আর বাকি আলামিনদের ক্ষেত্রে, হ্যাঁ, নিহত হওয়ার ঘটনা দেখিয়ে যে মামলাগুলো করা হয়েছিল, এর পিছনে কোনো কারণ নাই। একটি কারণ, সেটি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। সামহাও আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই মিথ্যা মামলাগুলো করা হয়েছে। তো যাদেরকে নিহত ঘোষণা করে, হ্যাঁ, যাদেরকে নিহত বলে মামলা দায়ের করা হয়েছিল, এদেরকে কোর্টে নেওয়া হোক। এরা কোর্টে গিয়ে এই সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের সাক্ষী দিক, মামলা করুক। বুঝতে পারছেন? এখানে যমুনা টিভি থেকে আমি এই নিউজটি নিয়েছি, এই সাক্ষাৎকারটি আপনাদেরকে দেখালাম। এখানে বলা হয়েছে অভ্যুত্থানে স্বামী নিহত দেখিয়ে মামলা, জীবিত প্রমাণে থানায় আল আমিন। তো এইভাবে বাকি 15 জন শহীদ, তারাও মামলা কোর্টে গিয়ে জীবিত প্রমাণে প্রমাণের দিক, সাক্ষী দিক, অথবা জীবিত প্রমাণে তারা থানায় যাক। এটি সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া উচিত। এবার আসি আমি স্নিগ্ধের কথায়। অনেকে বলছেন স্নিগ্ধের মৃত্যু নাকি ফেক, স্নিগ্ধ নামে কেউ ছিলই না। এই ব্যাপারে আমি জানি না, আমি উড়ো কথা থেকে বলছি, উড়ো কথা শুনে বলছি। বাংলাদেশে তো গুজব থাকতে পারে, তো আমি গুজবে খান দিতে চাচ্ছি না। এই ব্যাপারটি আপনারা জাস্টিফাই করবেন। আমি শুনেছি যেভাবে তারা আবু সাইদের মৃত্যুকে হাইলাইট করতেছে, সেই ঠিক একইভাবে তারা স্নিগ্ধের মৃত্যুকে হাইলাইট করছে না, মীর মুগ্ধের মৃত্যুকে হাইলাইট করছে না। এটা এটা ভাবার মতো বিষয়। আর আমি একটা কথা বলি এইখানে, আবু সাইদের মৃত্যু ছিল পূর্ব পরিকল্পিত। আবু সাইদ বুক পেতে পুলিশের সামনে, হ্যাঁ, পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল
দাঁড়িয়েছিল সে মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য, এবং তাকে আগে থেকেই কনভিন্স করা হয়েছিল যে তুমি এইভাবে মরবে। আবু সাইদ ছিল আহ, জামাত শিবিরের সুইসাইড কোয়াডের একজন সদস্য। তাকে বোঝানো হয়েছিল যে তুমি তোমার মৃত্যুর মাধ্যমে, অর্থাৎ তোমার শহীদি মৃত্যুর আহ, দরজা দিয়ে, দরজা মিনস মানে স্ট্যাটাস দিয়ে আমরা পুরা জাতিকে ব্ল্যাকমেইল করে আমরা ইসলামী শরিয়া কায়েম করবো, আর তুমি জান্নাতুল ফেরদৌসে গিয়ে মৌজ ফুর্তি করে ওইখান থেকে দেখে দেখে আনন্দ উপভোগ করবে। আমাদেরকে তুমি ক্ষমতাসীন করতে দাও, এর জন্য তুমি জান্নাতুল ফেরদাউস পাবে। তারা তাকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। বিষয়টা বুঝতে পারছেন? এই হচ্ছে আসল ঘটনা। তো একে একে সব শহীদরা জীবিত হয়ে আসতেছে। ভাই, আমারে কেউ মাইরা ফেলান, কি অদ্ভুত কথা। আমি রবীন্দ্রনাথের একটি লাইন, আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন আমার মনে আছে, আমি কোথাও পড়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, উনি বলেছিলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আর এই শহীদরা শহীদ হয়ে প্রমাণ করিল যে তারা শহীদ হয় নাই। কি বলবো আমি। এখন আপনারা তো বুঝতে পারছেন, এদের টোটাল মুভমেন্টটা ছিল স্কাম। এরা বলে থাকে এটি বিপ্লব ছিল। আরে বিপ্লব মানে কি? বিপ্লবের একটা রোডম্যাপ থাকে। তোমাদের এই যে ইসলামিক দেশ ইরানে যে ইসলামিক বিপ্লব হয়েছিল, ইরানের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ইসলামিক বিপ্লবে অংশগ্রহণ করেছিল। তারা জানতে পেরেছিল, আগে ভাগেই জানতে পেরেছিল যে এই বিপ্লবের উদ্দেশ্য কি। তারা জানতে পেরেছিল এই বিপ্লবকে কে নেতৃত্ব দিচ্ছেন, এই বিপ্লব তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এই বিপ্লবের পরে কোন ধরনের শাসন ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠিত হবে তারা জানতো। কিন্তু তোমরা যেটিকে বিপ্লব বলছিলে, সেই বিপ্লবে কি জনগণের স্বতঃস্ফূর্ততা ইনভলভ ছিল? সেই বিপ্লবে যে জনগণ অংশগ্রহণ করেছিল তারা কি জানতো যে তারা কিসের জন্য বিপ্লব করছে? তারা কি জানতো যে এই এই বিপ্লবের মাধ্যমে ইসলামিক রেজিম কায়েম হবে, ইসলামী শরিয়া আইন কায়েম হবে, নাকি সমাজতন্ত্র কায়েম হবে, নাকি অন্য কোনো কিছু? কোনো কিছুই তো তাদেরকে স্পষ্ট করে বলা হয় নাই। আর তারা জানতো না যে এই বিপ্লবের নেতৃত্ব কে দিচ্ছে, এই বিপ্লবের নেতা কে। যেমন ইরানের ইসলামিক বিপ্লবের নেতা ছিল আয়াতুল্লাহ খোমেনি, জনগণ জানতো, তার ডাকে মানুষ সাড়া দিয়েছিল। তোমাদের এই বিপ্লবের নেতা কে ছিল সেটি তো জাতি জানে না। সো হাউ কাম এটা বিপ্লব হয়? এটাকে কোন বিপ্লবের সংজ্ঞায় তোমরা সংজ্ঞায়িত করলে? যাকে অনেক কিছু বলার আছে, পরবর্তীতে বলবো। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।